আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা আমার সকালের করা ভিডিও। আমি প্রতিদিনই সকালবেলায় উঠে কতক্ষণ বারান্দায় বসে, এটা আমার ভালো লাগে। প্রচুর বাতাস, আর এই কয়দিন অনেক বৃষ্টি হয়েছে। এটা সারা দেশে, শুধু আমার ঢাকায় না, সব জায়গায় খুব বৃষ্টি হয়েছে। এই যে আমার কিছু গাছ, এখানে এই ফুলটা আমার অনেক ভালো লাগে। আমার এই দুই বারান্দাতে, মানে বেডরুমে দুটার বারান্দাতে অনেক ধরনের ফুল গাছ ছিল আগে। এগুলো সবগুলো নিচে বা ছাদে নিয়ে গিয়ে, ছাদে ওনার নিচে এগুলো নিয়ে গিয়েছে, কারণ এখানে প্রচুর মশা হয় গাছে। আমি পানি জমা রাখি না, তারপরেও গাছের পাতায় বা এগুলোতে চুপচাপ মশাগুলো বসে থাকা, পরে সমস্যা হয়ে যায়। ওই জন্য আমার হাজব্যান্ড সবগুলোই নিচে দিয়ে দিয়েছে, বলছে যে এগুলো এখানে রাখার দরকার না। আসলেও আমিও চিন্তা করেছি যে এগুলো থাকলে মশা হয়, বাসার ভিতরে মশা ঢোকে। আর এখন তো ডেঙ্গুর প্রকোপটা খুব বেশি, আমার আর দরকার নেই। তবে কয়েকটা গাছ আমি দেখেছি। এখানে সকালবেলা থেকে কিছু কাজ দেখাচ্ছি আপনাদেরকে, বাসার যে কাজগুলো। এটা আমার হেল্পিং হ্যান্ড, যেটা আসে সকালবেলা সব কিছু করে। ও কিছু প্লেট ধুয়ে, আমি আবার প্লেটগুলোকে ধুয়ে ওরা বলে যে সবসময় পানি ঝরিয়ে উপরে রেখে দেওয়ার জন্য। কারণ এভাবে রাখলে জিনিসগুলো ভালো থাকে আর ময়লা হয় না। আর আমার এটা ক্যাবিনেটটা করাই, এটা ইন্টেরিয়ারে করা, এটার ভিতরে আমি প্লেটগুলো রাখি। প্লেট সবসময় ইউজের যে জিনিসগুলো সেগুলোই রাখি এখানে। আর এগুলো ধোয়ার পরে যদি একটু পানি ঝরিয়ে রাখা হয়, তাহলে এগুলোতে আর মানে পানি পড়ে না বা তাকটা নষ্ট হয় না। এই কাজটা করে ওদেরকে একদিন আমি দেখিয়ে দিয়েছি, দেখে এরপর থেকে সুন্দর মতোই সব কিছুই করে, মাশাআল্লাহ। আর সকালবেলায় ও কাজগুলো করে এসে এখানে টেবিল মোছার কাজ বা অন্যান্য সব কাজই করে। বাসার যত ধরনের কাজ আছে আমি ও করে, ওকে বলতে হয় না। প্রথম একটু দেখাতে হয়েছে কীভাবে কি করতে হবে সেটা, কিন্তু এখন আর ওগুলো বলতে হয় না, সব কিছু নিজে থেকেই করে। একের পর এক ও সুন্দর করে সব কিছুই করে। আর প্রতিদিন এগুলা মুছে রাখলে এগুলা দেখতেও ভালো লাগে আর জিনিসগুলো ভালো থাকে। এটাকে প্রথমে মানে প্রতিদিনই হলুদ পাউডার দিয়ে এগুলাকে আগে প্রথমে ওই যে নেটের কাপড় দিয়ে আগে পরিষ্কার করে, তারপরে ছোটো একটা তোয়ালে দিয়ে এগুলোকে পানি দিয়ে বারবার মুছে নিতে হয়। সুন্দর করেই করে সব কিছুই। এই কাজগুলো আমাদের নাস্তা করার আগে কাজগুলো হয়। মানে সকালবেলা উঠে আমরা সবাই একটু চা বা হালকা কিছু খাই। এটা আমি সহ আমার বাসার সবাই এটা ওভাবে খেয়ে তারপরে হলো আমরা নাস্তাটা করি। নাস্তাটা করতে করতে 8:30 9টা এরকমই বেজে যায়। নাস্তাটা একটু পরে হয়। আর ঘুম থেকে উঠে বাড়ি খাওয়া আমার মোটেও ভালো লাগে না। অনেকে ঘুম থেকে উঠে দেখা গিয়েছে যে রুটি পরোটা বা পাউরুটি যে যাই নাস্তা করে ওগুলা করে। একদম ঘুম থেকে উঠে ভারী খাওয়াটা আমার ভালো লাগে না। আর 2 দিন বিছানোর পরে আমার চাদরটাও চেঞ্জ করলাম আজকে। আমি সপ্তাহে 2 দিন, কোনো সপ্তাহে হয়তো বা বাদ পড়ে, না হলে আমার সপ্তাহে 2 দিন চাদরটা চেঞ্জ করতে হয়। এটা শুধু আমার না, আমার আরও 2 আমার ছেলেদের বেডগুলোরও একই অবস্থা। সব বেডেরই চাদর চেঞ্জ করি, একই সাথে একই দিনে চেঞ্জ করি, তাহলে আমার খেয়াল থাকে। এটা আমার বেডরুমেরই। ও সুন্দর করে এগুলা করে দেয়, আসলে বললেই হলো যে এই কাজ আজকে চাদর চেঞ্জ করতে হবে প্রতি রুমে। ও সুন্দর করে এক এক করে এগুলা বের করে প্রত্যেক রুমে গিয়ে চেঞ্জ করবে। আমি সকালবেলা যতটুকু পেরেছি এগুলা থেকে ভিডিও নিয়েছি, আর বাকিটুকু হলো আমার রান্না বান্না। আর এই হেল্পিং হ্যান্ডদের যদি একটু আদর করে কথা বলা যায় বা ওদের একটু আদর দেখালে, ওরা মানে অনেক কাজই করে আর সুন্দর মতোই করে। আর আপনারা দেখলে হয়তো বা মানে ভাবছেন যে কম্বল এখন করে, আসলে রাতের বেলা যখন এসি চলে দেখা গেছে যে একটু হালকা হালকা ঠান্ডা লাগে, এটা পাতলা কম্বলই
কিন্তু ভারী বোঝা যাচ্ছে, কিন্তু না, পাতলা একদম। এগুলো শীতের না, শীতের কম্বল আলাদা, এগুলো পাতলা কম্বল। যারা এসি রুমের মধ্যে থাকেন তাদের জন্য আসলে এই ধরনের পাতলা কম্বলের দরকার হয়, কারণ রাতের বেলা ঘুমে থাকা অবস্থায় দেখা গিয়েছে যে মানে ঠান্ডা লেগে যায়, তখন এরকম হালকা পাতলা একটা কম্বল থাকলে পায়ের কাছে ওটা জড়িয়ে নেওয়া যায়। আমার প্রত্যেক রুমে এরকমই থাকে, কারণ ওরাও এরকম এসি ছাড়া থাকতে পারে না, আর হালকা পাতলা কাঁথা কম্বল এগুলো থাকে। চাদরটা চেঞ্জ করে বাসা মানে রুমগুলো ঝাড়ু দিবে, তারপরে সে ফার্নিচারগুলো মুছে ঘর মুছবে। এরপরে কিছু কাটা বাছা যদি থাকে ওগুলা করে, না হলে কাপড় ধুয়ে সে চলে যায়। আর প্রতিদিন সকালে এই একঘেয়েমি এই কাজগুলো শুধু যে আমার বাসায় সেটা না, সবার বাসায় এই ধরনের কাজগুলোই হয়ে থাকে। ঘুম থেকে উঠে টেবিল পরিষ্কার করা বা প্লেট টেট এগুলো পরিষ্কার করে রাখা, তারপর হলো বেডগুলো মানে গোছানো, সব কিছু এগুলো আমাদের গৃহিণীদের রীতিমতো মানে সবাই, আমরা নিজেরা না করলেও আমাদের হেল্পিং হ্যান্ডেরা করে দেয়, ওগুলো করতে হয়। আর এই যে ঘরটা ঝাড়ু দিচ্ছে, এটা আমার ড্রয়িং রুমের মানে সাথে যে জায়গাটুকুই কতটুকু হয়তো বা ঝাড়ু দেওয়ার সময় তুলেছে। ড্রয়িং রুমটা ঝাড়ু দিয়ে গিয়েছে, কিন্তু আমি পুরো বাসা ঝাড়ু দেওয়ার পরে এগুলোকে সব ফার্নিচারগুলোকেও যতটুকু মুছতে পারে সবগুলোকে প্রতিদিনই মুছায়। আর এই জিনিসপত্রগুলো পরিষ্কার রাখতে হয়, কারণ ইন্টেরিয়ারের কাজ বাসায় থাকলে হয় না, এগুলোর পরিষ্কারও রাখতে হয়। আর আজকে আপনাদের সাথে যে রান্নাগুলো শেয়ার করব সেটা হলো, একটা কচুমুখী দিয়ে আমি চিংড়ি মাছ সাথে ইলিশ মাছের ডিম দুটো দিয়ে হজগরলভাবে রান্না করেছি। আমার হাজব্যান্ড দেখে একটু মানে বললো যে এটা কী ধরনের রান্না করলা, হয় ইলিশ মাছ দিয়ে রান্না করতাম, না হলে চিংড়ি মাছ দিয়ে। আবার চিংড়ি মাছের সাথে কেন ইলিশ মাছের ডিম দিলে, কিন্তু সত্যিকারই খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি যেভাবে রান্না করি, আমি সবসময় অল্প তেলেই রান্না করি, আর এটাতেও অল্প তেল দিয়েছি, কারণ আমি এটাতে একটু ফোড়ন দেব, কারণ রান্না শেষে এটাতে যদি রসুন আর পেঁয়াজের ফোড়নটা দেওয়া হয় এই তরকারিগুলোতে, কচু জাতীয় বা অন্যান্য অনেক তরকারিতে দিতে হয়, তো ওই সব তরকারিতে ফোড়ন না দিলে ভালো লাগে না, তাই আমি তেলের পরিমাণটা কমিয়ে দিচ্ছি। আর আমি তেল মশলা এগুলো একটু কমে খাই, তবে ঝালটা একটু খাওয়া হয়, কারণ আমার অভ্যাস, আমি ঝাল খাই। এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর আগে একটু একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। আর এই যে ইলিশ মাছের ডিমটা, এগুলো একটু ভেজে নেব। আমার এখানে ইলিশ মাছের ডিম অল্প ছিল, ওটাই দিয়ে দিয়েছি, কারণ মাছটা দিইনি আমি। ইলিশ মাছের ডিমটা আমার হঠাৎ করে মনে হলো যে ইলিশ মাছের ডিমটা দিয়ে দিই, ওই জন্যই দিয়েছি। আসলে আমার কোনো আগ থেকে কোনো প্রস্তুতি ছিল না। খারাপ লাগেনি, এরকম করে মাঝে মাঝে একটু এভাবে রান্না করে খেলে ভালোই লাগে, সব কিছু একঘেয়েমি ভালো লাগে না। আর এই যে কচুর ছড়াটা দিয়ে দিয়েছে, এটাকে আমরা কচুর ছড়া বলি, কচুর মুখি বলি, এটা কি নামে ডাকি জানি না, তবে আমাদের নোয়াখালীতে এটাকে কচুর ছড়াই বলে, তো এখানে সবাই কচুমুখি বলে। এখানে হলুদ লবণ আর এই যে পেঁয়াজটা এখন দিচ্ছে, এগুলো দিয়ে ভালো করে নেব। আর এই কচুটা একটু তেলের মধ্যে যদি ভালো করে ভেজে নেওয়া হয়, তাহলে এটা যে একটু মানে শ্লেষা ভাবটা হয় ওটা আর হয় না, ঝোলটা পাতলাই থাকে, না হলে ঝোলটা ঘন হয়ে যায়, আমার কাছে খেতে ভালো লাগে না। আর এই যে রসুনটা দিচ্ছি, এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো রসুন দিয়েছি। রসুনটা একটু বেশিই লাগে কচু তরকারিতে, তাহলে আর গলা ধরে না। আর এই কচুতে গলা ধরে না, তারপরে একটু রসুনটা আমাদের শরীরের জন্য ভালো, যদি একটু মানে বেশি রসুন খাওয়া যায়। আর এই যে মরিচের গুঁড়োটা আমি একটু ঝাল বেশি খাই, সেখানে এই জন্য একটু ঝালটা একটু দিই। আর জিরের গুঁড়ো অল্প পরিমাণে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি। এবার পানিটা দিয়ে দিয়ে রান্নাটা শেষ করে নেব। আমার হলুদ মরিচগুলো আমার হাজব্যান্ড এখান থেকে মানে গোটা কিনে তারপরে ওগুলোকে মানে গুঁড়া করে নিয়ে আসে, তো ওই জন্যে আমার হলুদ মরিচের কালারগুলো ভালো হয়। আর আমি এমনি প্যাকেট হলুদ মরিচ যে বাজারে বিক্রি করে
ওগুলো আমি খাই না বা আমার হাজব্যান্ড ওগুলো আনে না। উনি সবসময় মরিচ হলুদ এগুলা কিনে তারপরে ওগুলো পরিষ্কার করে এগুলো আর কি মেলে দিয়ে তারপরে গুঁড়া করে নিয়ে আসি। এগুলো মানে ভালো হয় আর খেতেও ভালো লাগে, আর সবচেয়ে বড় কথা হলো পরিষ্কার থাকে, এই জন্যে আমরা পরিষ্কার করে নিই তারপরে এগুলো মেলে দেওয়া হয়। আর এই জন্যে আমাদের কাছে ভালো লাগে। আর এই তরকারির রঙটাই খুব সুন্দর হয়। আর এমনি বাজার থেকে কিনলে দেখা গিয়েছে যে অনেক সময় হলুদের কালারটা কেমন যেন একটু কাদা কাদা থাকে, ভালো লাগে না দেখতে, তরকারির রঙটা কেমন যেন হয়ে যায়। কিন্তু মাশাআল্লাহ করে আলহামদুলিল্লাহ আমার তরকারির কালারটা সবসময় ভালো হয়। খেতে কেমন হয় সেটা আমার ঘরের লোকেই ভালো জানে, তবে আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। চেষ্টা করি সবসময় মানে সুন্দর করে বা নিজের ওরা যেরকম পছন্দ করে ওভাবে রান্না করতে। ওটা আমার এটা সব গৃহিণীরাই চেষ্টা করে, এটা যে আমি করি সেটা না, সবাই সুন্দর করে রান্না করতে চেষ্টা করে। আর আমরা যারা গৃহিণী আমরা দিনের বেশিরভাগ সময়ে আমাদের রান্নাঘরেই থাকতে হয়। আমার তার থেকে একটু বেশিই থাকতে হয়, কারণ আমি আগে আরও বলেছি যে আমার 2 বেলাই রান্না করতে হয়। এই রান্নাগুলো আমার দুপুরের, আর দুপুরের জন্য যা রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন থেকে চিন্তা করছি যে আমি রাতের যে রান্নাটা করি বা রাতে যা করি ওগুলো মাঝে মাঝে আপনাদের কাছে দেব ভিডিও আকারে বা লাইভ করে দেখাবো যে আমি কী কী করি না করি সন্ধ্যার পরে। বিশেষ করে মাগরিবের নামাজের পরে আমার নামাজটা পড়ে চা খাওয়ার ফাঁকে গিয়ে আমার এই রান্নাগুলো শেষ করতে হয়। তবে খুব যে ভারী রান্না করি সন্ধ্যার সময় সেটা না, হালকা পাতলা যে রান্নাগুলো হয় যে ওগুলোই রান্না করে, যেন মানে ডাল মাছ ভাজা বা যে কোনো একটা মানে মাছের চচ্চড়ি হয়তো বা মাছ বোনা এই টাইপের, যে একদম সবজি দিয়ে যে রান্নাগুলো বা তরকারি দিয়ে যে মাছ রান্না ওই রান্নাগুলো আমার রাতের বেলায় একেবারেই হয় না, কারণ আমি খুব হালকা করে রান্না করি ও রাতের বেলার জন্য, খুব কমই আমার ওই রান্নাগুলো হয়। আর দুপুরবেলার রান্নাটা একটু সবজিগুলো দিয়ে রান্না করতে চেষ্টা করি, কারণ বাচ্চারা এমনি খেতে চায় না সবজি, আর দুপুরবেলা একটু যদি সবজি টবজি সব মাছটা খাওয়া হয় ওরা একটু খাবে, এই জন্য সবজিটা করি। আর ইদানিং আমি একটু বেশি করে সবজি করতে চেষ্টা করি, কারণ সবজিটা শরীরে ওদের মানে ওরা খেতে চায় না, আর মানে তরকারিতে দিলেও দেখা গিয়েছে মাছটা নেবে সবজিটা নিতে চায় না। আমি এখন আলাদা করে একটু সবজি করি, কারণ ওদেরকে বলে যেটা বাধ্যতামূলক একটু হলেও নিতে হবে। সব ধরনের যতগুলো মানে কিনা মানে সবজি বাজার থেকে নেওয়া হয় ওগুলো সবগুলো দিয়ে আমি একটা সবজি করি। ও রান্নাটাও আজকে আপনাদের সাথে শেয়ার করবো, হয়তো বা আগেও করেছি আপনারা দেখেছেন। এই যে রান্নাটা প্রায় শেষের দিকে, আর আমার কাছে খেতে অনেক ভালো লেগেছে, তবে একটু ঝাল হয়েছে, এছাড়া আর কিছুই না। ইলিশ মাছের ডিম আর চিংড়ি মাছ দেওয়াতে আমি নিজেই প্রথমে মানে নিজের কাছে কেমন লাগছে যে দুটো একসাথে দিয়ে দিলাম কেমন হবে খেতে বা এটা টেস্ট হবে কি না রান্নাটা। পরে দেখি যে না, সত্যি ভালোই হয়েছে, খেতেও ভালো লেগেছে, আর একটু ইলিশ মাছের গ্রান চিংড়ি মাছ সব কিছু মিলে ভালোই লেগেছে। কচুতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, এটা যাদের শরীরে রক্তের পরিমাণটা কম, হিমোগ্লোবিন কম, তারা কচু জাতীয় জিনিসগুলো একটু বেশি করে খাবেন, এটাতে উপকার হয় অনেক বেশি। ওষুধ থেকে বা ইঞ্জেকশান বা স্যালাইন রক্ত নিয়ে এগুলা থেকে যদি আপনারা এই কচু, তারপরে কলা, কাঁচা কলা যেটা, আর কলার থোড় যেগুলো, এগুলো যদি বেশি, কলমির শাক, তারপরে পালং শাক, এগুলাতে মানে আর হলো সবুজ আপেল, এগুলাতে হলো রক্তটা দ্রুত শরীরে বাড়ে বা রক্ত পরিমাণটা বেশি হয়, হিমোগ্লোবিনটা বাড়ে। ডাক্তাররা সবসময় বলে যে এই জাতীয় জিনিসগুলো একটু বেশি করে খাবেন। আমি চেষ্টা করি সপ্তাহে একটা দিন অন্তত আমি কচু জাতীয় জিনিসগুলো খেতে, বা এগুলো আমাদের মেয়েদের শরীরে রক্তের পরিমাণটা অনেক সময় কম থাকে, সেজন্যই হিমোগ্লোবিনটা কমে যায়, সেজন্যই কচু জাতীয় জিনিসগুলো খাওয়া দাওয়া। কচু না হলেও আমি কাঁচা কলা বা থোড়টা আমার খাওয়া হয় না, থোড়টা দেখা গিয়েছে যেটা খেতে গেলে আমার গলায় জানে কেমন করে, আমার খেতে ভালো লাগে না।
আমি ওটা রান্নাও করি না, খাইও না। আমার হাজব্যান্ডও কখনো আনে না, যখন শুনছে আমার পছন্দ না এগুলা, আমি আর খেতে চাই না, ওর পর থেকে ও আর আনতেও চায় না। যা খাই ওই যে আমরা মানুষ কয়জনই সবার পছন্দের দিকে খেয়াল রেখে ও আসলে বাজার করে। এই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি আমার একটা ভালো হাজব্যান্ড পেয়েছি, ও সবসময় সবার পছন্দের খেয়াল রাখে। রান্নাটা প্রায় শেষের দিকে, এরপর আমি এটার মধ্যে ফোড়ন দিব। আর ফোড়নটা দিয়েছি আমি কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু সুন্দর করে একটু ফোড়ন দিয়েছি। আমি যেহেতু সামনে এসে ভিডিও করি না, সেজন্য আমার রান্নার সময়টা আমি একটু বেশিই রাখি, ঘরের কাজের পাশাপাশি রান্নার সময়টা একটু বেশিই রাখি, কারণ রান্নাটা দেখাতে দেখাতে আমি আপনাদের সাথে কিছু কথা বলি। আর ঘরের কাজটা তো সে তো আমার হেল্পিং হ্যান্ডে করে, ওর কিছু মানে কাজ আমি সকালবেলায় হয়তো বা ও করতে গেলে আমি কিছু ভিডিও নিই, এতটুকুই। আর সবসময় ভিডিও নিতে ওই মুডও থাকে না বা ইচ্ছাও করে না, বা অনেক সময় নাস্তা টাস্তার এগুলো ঝামেলাও থাকে, ভিডিও করা হয় না। মানে অন্যান্য ব্লগাররা যেরকম ঘুম থেকে ওঠার পর থেকে গুড মর্নিং থেকে শুরু করে একদম গুড নাইট পর্যন্ত বলে, আমি আসলে ওভাবে এখন পর্যন্ত করতে পারিনি। জানি না সামনে করি কিনা, সেটা বলতে পারবো না। তবে আমি আমার যতটুকু পারি, সবার তো আর সব কিছু সবাই পারে না, আমি যতটুকু পারি আমি চেষ্টা করি আপনাদের সামনে আমার দৈনন্দিন জীবনের কিছু কাজকর্ম বা আমার কিছু কথাবার্তা, আমার কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করতে। এটা আমার ভালো লাগে। এই ঝোলটা একটু পাতলাই হয়েছে, দেখুন আমি কচুমুখিটা ভেজে রান্না করেছি, এই জন্য ঝোলটা ঘন হয়নি। আর না ভেজে রান্না করলে ঝোলটা ঘন হয়ে যায়, খেতেও ভালো কেমন জানি লাগে, আমার কাছে ভালো লাগে না। অনেকে হয়তো বা পছন্দ করবেন, কিন্তু আমার কাছে এভাবে রান্না করলে ভালো লাগে। আমি এটা কচুরলতি এগুলোকে আমি একটু তেলে আগে একটু ভালো করে ভেজে নিই, তারপর রান্নাটা করি। আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে কিনা জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখবেন না টেনে, কারণ অনেক সময় আপনারা টেনে টেনে দেখলে এগুলাতে আমরা যারা ইউটিউবার করি বা আমরা যে কষ্ট করে যে ভিডিওগুলো করি, এগুলাতে আমরা তো একটা একটা আশা নিয়ে করি যে আমাদের ওয়াচ আওয়ার পূর্ণ হওয়ার জন্য। আপনারা টেনে টেনে দেখলে আমাদের আসলে একটু সমস্যা হয়ে যায়। চেষ্টা করবেন যতটুকু দেখেন না টেনে দেখার জন্য। আর একজন ব্লগার বা যারা ইউটিউবে আমরা ভিডিও ছেড়ে থাকি বা করি, একটা ভিডিও করার পেছনে অনেক কষ্ট থাকে। এটা টুকরো টুকরো ভিডিওকে জোড়া দিয়ে এগুলাতে যারা কথা আমার মতো যারা ভয়েস ওভার পিছনে দিচ্ছে বা যারা সামনে এসে কথা বলে, প্রত্যেকেরই কষ্ট আছে। এগুলা প্রত্যেকটা জিনিসই কষ্টকর, এগুলা এমনিতে হয় না, আপনার সব দিকে খেয়াল রেখে কথা বলতে হয়। আর রান্নার চ্যানেল যে একেবারে সহজ সেটাও না। আমি আমি যেটা করি সেটা হলো আমার প্রতিদিনের রান্নাটা বা আপনাদের সামনে তুলে ধরি, বা আমি কিছু রান্নার ফাঁকে আপনাদের সাথে কিছু গল্প করি, ওরকমই। রান্নাটা প্রায় শেষের দিকে, এবার আমি একটু মধ্যে ফোড়ন দিয়ে দেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এরপর আমি ফোড়নটা দিয়ে দেবো, যে বললাম যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি ফোড়নটা দিয়ে দেব। আমি কিছু ফ্রাই প্যান আগে কিনেছি কিয়ামের, আর এগুলা মনে হয় কিয়াম, আর একটা হলো আরএফএলের। বুঝলাম না, আমার মানে বেশি দিনও হয়নি, ফ্রাই প্যানগুলো প্রায় নষ্ট হয়ে যায়, এত দাম দিয়ে কিনলাম,
মানে 1000-1200 করে এক একটা পাইপের, তারপরে ওগুলো নষ্ট হয়ে যায় কেন? কোনো কিছুই আজকাল ভালো থাকে না। আমি ফোড়নের মধ্যে সবসময় একটু হলুদের গুঁড়ো দিই, আমার কাছে মনে হয় এটা দিলে একটু কালারটা ভালো। অল্প একটু পরিমাণে তেল আর একটু অ্যাড করলাম, তেলটা কম ছিল। আর আমি রান্না তো তেল কমিয়ে দিয়েছি, সেটা তো আপনারা দেখতে পেয়েছেন। ফোড়নটা দিয়ে দিলাম, দেখুন তরকারি রঙটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর বাটিতে নেওয়ার পরে আরও সুন্দর লেগেছে, সেটা তো আপনারা প্রথমেই দেখলেন। এরপরে আমি দ্বিতীয় রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, সবজিটা। আর আজকে আমার যা যা ছিল সেটা হলো কচুমুখী সবজি আর পাট শাক আমার হাজব্যান্ড নিয়ে আসছিলো, ওটা ভাজি করছি। এই যে সবজিটা আমি একটু জিরা আর মেথি ফোড়ন দিয়ে সবজিটা করেছি, এটাও খেতে ভালো লাগে। তেল একদম কম দিয়ে আমি কাজটা করি, অল্প পরিমাণে তেল দিয়ে করে। আপনারা দেখতে থাকুন। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
Mm-hmm. Mm-hmm.